আমার শাশুড়ি সবার সামনে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে তোমাকে? তখন আমার বিয়ের মাত্র 1 মাস চলছে। আমার ফুফু শাশুড়ি আমাকে দেখতে এসেছেন। বিয়েতে উনি উপস্থিত ছিলেন না। বিয়েটা ঘরোয়াভাবে হয়েছিল। প্রথমে সালাম দিলাম, তারপর শাশুড়ি ইশারায় বললেন, তারপর তাকে পায়ে ধরে সালাম করলাম। পায়ে ধরে সালাম না করলে নাকি উপযুক্ত সম্মান দেওয়া হয় না। সে যাই হোক, সে কথার পরে উনি আসল কথায় আসলেন। তা বউ, বাড়ি থেকে কি কি গহনা দেওয়া হয়েছে তোমাকে? ঘরে আমার শাশুড়ি, ননদ, আমার স্বামী, কাজের লোক সবাই উপস্থিত ছিল। যাও তো বউ, দেখি তোমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে আমাকে দেখাও। উনি একটা একটা করে গহনা দেখতে লাগলেন এবং মন্তব্য করতে লাগলেন, এটা কি দিয়েছে? 1 গ্রামও তো হবে না। এত পাতলা হার কেউ দেয়? এত চিকন চুড়ি কেউ দেয় নাকি? বালা দিলেও তো পারতো। কই টিকলি তো দিল না তোমাকে। ছোট লোক পরিবারে বিয়ে করিয়েছ নাকি? যে মেয়েকে সাজিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। ছেলে আমাদের সরকারি চাকরিজীবী। ওই মিসকিন পরিবারে গেলে কি করতে তোমরা? আমার চোখের পানি এসে গেল। আমি আমার হাজবেন্ড হিমেলের দিকে তাকালাম। সে বেশ নির্বিকার ভাবে বিষয়টা নিয়েছে। আমি চোখের পানি আটকাচ্ছি। রাতে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় হিমেলকে বললাম, ঘরভর্তি মানুষের সামনে আমাকে আমার বাবার বাড়ি থেকে কি কি এনেছি এটা নিয়ে তোমার ফুপু এত কথা বললো, তুমি তো কিছুই বললে না। সে মাছি তাড়ানোর ভঙ্গিতে বললো, আরে বাদ দাও তো, ওনারও মুরব্বী মানুষ, কথা ধরলে কি আর হবে নাকি? বলে পাশ ফিরে নিশ্চিন্তে সে ঘুমিয়ে গেল। সেই রাতে আমার আর ঘুম হলো না। অপমানিত আমি ভোরের আলো ফোটা পর্যন্ত চোখের জল ফেলতে লাগলাম। আর কিছুদিন পর সকালে মিলে ওদের গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম। বলাই বাহুল্য, এটা আমার ওই বাড়িতে প্রথম আগমন। আরে হিমেল, তুই কবে বিয়ে করেছিস? শরীর তো দেখি একবারে মাংস নেই। তা বউ বাপের বাড়ি তোমারে কি খাইতে দেয় না? আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 52 কেজি। হিসেব অনুযায়ী সবকিছুই ঠিক আছে, কিন্তু মোটাসোটা না হলে যে বউ হওয়া যায় না সেটা তো আমি জানতাম না। আমি আমার হিমেলের দিকে তাকালাম। সেও সবার সাথে তাল মিলিয়ে হাসছে। আমার শাশুড়ি বলে উঠলেন, এবার আমাদের বাড়িতে চলে এসেছে, খাইয়ে দাইয়ে শরীরে একটু মাংসের ছোঁয়া লাগাবো। হাসির রোল পড়ে গেল চারিদিকে। আমার মনে হলো আমি সার্কাসের কোনো জোকার। সবাই আমার চারপাশে হাসছে, এমনকি যার উপর নির্ভর করে পুরোটা জীবন সঁপে দিয়েছি সেই হিমেল সহ। 2 দিন পর হিমেলের 2টা বন্ধু হঠাৎ করে এসে উপস্থিত। আমি চা নাস্তা দিতে ব্যস্ত। আমি একটু আড়ালে যেতেই একজন বলে উঠলো, কিরে দোস্ত, মালটা তো ভালোই তুলেছিস, দেখতে হবে না, সরকারি চাকরি বলে কথা। হিমেল হায়ানার মতো হা হা করে হাসতে লাগলো। তা আমাদেরকে একটু ভাগে টাগে দিস। অপর বন্ধুটি বলল, সে হবে ক্ষণ, পালিয়ে তো আর যাচ্ছে না। হিমেল আবার হাসতে লাগলো, সাথে তার 2 বন্ধুও যোগ দিল। আমার গা রাগে রি করতে লাগলো। সেই রাতে হিমেল ঘুমিয়ে গেলে কাঁদতে কাঁদতে সব ঘটনা আমি আমার ছোট বোনকে জানিয়েছিলাম। সত্যি বলতে কি, এত অপমান নিতে পারছিলাম না। আমার বোনটি কিছুই বলেনি, শুধু বলেছিল, আপা তুই ধৈর্য ধর, ভাগ্যে থাকলে সংসার হবে, আর না থাকলে কিচ্ছু করার নেই। ওর কথা শুনে আমি হাপুস নয়নে কাঁদতে লাগলাম। ঈদের ছুটিতে বাবার বাড়িতে দাওয়াত ছিল। খাওয়া দাওয়া শেষে আমার খালামণি বললেন, কিরে রাত্রি তোর শ্বশুরবাড়ি থেকে কি কি গয়না দিয়েছে? প্রশ্নটা শুনেই আমার মনের মধ্যে একটা খটকা লাগলো। আমার খালামণি তো এই ধরনের প্রশ্ন করার মানুষ নয়। এর মধ্যে কি আমার ছোট বোনের কোনো হাত আছে নাকি? আমি মাথা নেড়ে বললাম, কিছুই দেয়নি। খালামণি স্তম্ভিত হয়ে হিমেলের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা কিছুই দাওনি? এটা কেমন কথা? অথচ কাবিনের সময় শুনেছি উসুল লিখেছে 2 লক্ষ টাকা, তাহলে কি দিলে? বউ আবার খালি হাতে নেয় কি করে? তাকিয়ে দেখি হিমেল রাগান্বিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যাবেলা চাচাতো বোনের হাজবেন্ড এলেন বর দেখতে। ভাইয়া বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বেশ ভালো একটা পোস্টে কর্মরত আছেন। কি ব্যাপার চাচি আম্মা, আমার এত সুন্দর বোনটাকে শুধুমাত্র সরকারি চাকরি রেখে এরকম একজনের কাছে বিয়ে দিয়ে দিলেন? তার আগে আমাদের একবার মতামত নিতে পারতেন। আমার হাতেও তো ভালো ছেলে ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। হিমেল, তুমি তো মনে হয় কোনো শরীর চর্চা করো না, এত অল্প বয়সে ভুঁড়ি বেড়ে গেছে। তাছাড়া মাথায় চুল কম হয়তো, আর কিছুদিন পরে তো টাক হয়ে যাবে। নিজের একটু যত্ন নাও, না হলে আমাদের পুতুলের মতো মেয়েটার সাথে তো তোমাকে মানাবে না। তখন লোকে বলবে কি, কাকার ভাতিজি মিলে হেঁটে যাচ্ছ। হিমেল উঠে চলে গেল। ঘরে এসে দেখি সে ব্যাগ গুছাচ্ছে। কি হলো, কি করছো? তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছো? অপমান? কিসের অপমান, বুঝলাম না তো। আজকে সারাদিন তো আমি এসবের উপর দিয়েই গেলাম, তুমি কি দেখছো না? চোখ কান বন্ধ নাকি তোমার? আমাকে যখন তোমার ফুপু, তোমার গ্রামের মানুষ সবার সামনে অপমান করেছিল, বডি শেমিং করেছিল, বাবার বাড়ি নিয়ে খোঁটা দিচ্ছিল, তখন তুমি চুপ ছিলে। আর শুধু চুপ ছিলে বললে ভুল হবে, তুমি তাদের সাথে তাল মিলিয়ে হাসছিলে। আমার কি তখন খারাপ লাগেনি?
তোমার বন্ধুরা অশ্রাব্য ভাষায় আমার সম্পর্কে কথা বলেছে, তুমি তাল মিলিয়েছো। তুমি জানো ওই সময় যদি তুমি আমার হয়ে একটা কথা বলতে সবার মুখ বন্ধ হয়ে যেত, আর আমার চোখে তুমি একজন বীর পুরুষ হিসেবে প্রমাণিত হতে। আর এই যে ঘটনা দেখছো, এসবের কিছুই ঘটতো না। যদি অ্যাক্সিডেন্টলি ঘটেও থাকতো, যে তোমাকে অপমান করতো, আমি তাকে ঘাট ধাক্কা দিয়ে আমার ঘর থেকে বের করে দিতাম। তুমি যেহেতু আমার মর্যাদা রাখোনি, আমি কেন রাখবো বলো তো? হিমেল চোখ লাল করে দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকিয়ে বলল, আমি আর এক মুহূর্তে এই নরকে থাকবো না। অথচ তোমার ওই নরকে আমাকে সর্বক্ষণ থাকতে হয়। আমিও মানুষ, আমারও সহ্য শক্তি আছে। তুমি যদি চলে যেতে চাও তবে একা যাও, আমি যাব না। হিমেল কি মনে করে ব্যাগটা নামিয়ে রাখলো। আমরা তার পরদিন ফিরে এলাম। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এলু পাথারি চর কিল ঘুষি পড়তে লাগলো আমার গায়ে। পাশ থেকে একটা কাঠের মজবুত লাঠি তুলে ইচ্ছে মতো পিটিয়ে ক্লান্ত হলো হিমেল, যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল সে। তারপর টানতে টানতে বেডরুমে নিয়ে ফেলে দিল। আমার তখন নাক দিয়ে রক্ত পড়ছে, চোখ একটা বুজে গেছে, ঠোঁট ছিঁড়ে গেছে, রক্ত ধারা বইছে। সম্ভবত হাতের হাড় ভেঙেছে, পাগুলো কেমন যেন অবশ হয়ে আছে। শোনো খারাপ মেয়ে, আমার সাথে তুলনা করতে এসো না। মনে রাখবে তুমি এই বাড়ির দাসী বান্দি। দয়া করে রাতের বেলা তোমাকে বিছানায় নেই। আমার বন্ধুরা চাইলেও তাদেরকে আমি তোমাকে দিয়ে দিব। একদম মুখে খিল দিয়ে থাকবি। আমার স্বরূপটা তুমি এখনো দেখোনি এতদিন, আজ দেখিয়ে দিলাম। এরপর থেকে আশা করি খুব ভালো মনে থাকবে। হিমেল হয়তো আশাও করেনি কিছুক্ষণ পরেই পুলিশ আসবে, আমার বাড়ি থেকে সমস্ত লোক চলে আসবে। অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি আমার ছোট বোনকে একটা ভিডিও কল দিতে পেরেছিলাম, কিন্তু বর্ণনা করতে পারিনি। সেই পুলিশকে খবর দিয়েছে এবং তড়িঘড়ি করে সবাইকে নিয়ে চলে এসেছে। তার মা মরা কান্না জুড়ে দিল, আমার ছেলেটার কি হলো গো, কি কাল নাগিনী ডাইনি ঘরে এনেছি, একটু চর থাপ্পড় দেওয়া যাবে না? তাই বলে বিলাপ করতে লাগলো। পুলিশের তত্ত্বাবধানেই আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। দূর সম্পর্কে দু একজন আত্মীয় মিনমিন করে বলেছিল, একটু মানিয়ে নিলেই তো সংসারটা টিকে যেত। আব্বু ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। নারী নির্যাতন মামলায় হিমেল এখন জেলে আছে, তার সরকারি চাকরিটা চলে গেছে। যে চাকরি জোরে সে ধরাকে সরাজ্ঞান করত। আমার প্রাক্তন শাশুড়ি আম্মা এসেছিল, আমরা যেন কেসটা উইথড্র করে নেই। আমার আম্মু খুব সুন্দর করে বলে দিয়েছেন, শোনেন, আমি মা হিসেবে আমার মেয়ের কাছে অনুতপ্ত, কারণ ছেলে সরকারি চাকরি রেখে বিয়ে দিয়ে দিয়েছিলাম। যদি এলাকাতে এবং অফিসে খোঁজখবর নিয়েছিলাম, কিন্তু কেউই সঠিক সংবাদটা আমাদেরকে দেয়নি। কেমন করে দিবে? ওরা তো আর ভেতরের পশুটাকে চেনে না। আপনাদের ফ্যামিলি যে এত নিচু জঘন্য, এমনকি আমার মেয়ের জীবন আত্মসম্মান বিপন্ন হতে পারে, সেই আভাস যদি আমরা একবারও পেতাম, কখনোই এই বিয়েটা দিতাম না। যে পরিমাণে আহত আমার মেয়ে হয়েছে, তাতে করে আমার মেয়ে মরে যেতে পারত। সৃষ্টিকর্তার অসীম কৃপায় আমার কোল খালি হয়নি। আপনি যে ছেলেকে মানুষ করতে পারেননি, এটা স্বীকার করে নিন, এবং সে যে শাস্তির যোগ্য, সাথে আপনারাও এটাও মেনে নিন। আপনি যদি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে না যান, তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো এবং বলবো আমাদেরকে হয়রানি করা হচ্ছে, কেস তুলে নেওয়ার জন্য। বলে আম্মা ফোন হাতে নিল। মহিলা প্রায় দৌড়ে ছুটে বের হয়ে গেল। আম্মু, আমি কি ভুল করেছি? একেবারেই না, বরং আমরা ভুল করেছি। তুই যদি প্রথমে সবকিছু মেনে নিতি, অপমানটুকু মেনে নিতি, ধীরে ধীরে সেটা বাড়তো। তুই আস্তে আস্তে সহ্য করা শিখে যেতি, তারপর ঘরে সন্তান আসতো। আজ না হয় কাল হিমেলের আসল রূপ বের হয়ে যেত, তখন তোর গায়ে হাত উঠতই। সন্তানের মুখ চেয়ে তখন তুই হয়তো আর ফিরে আসতে পারতি না। আমাদের দেশে অনেক মেয়ে চাপে পড়ে সংসার করে, সন্তানের মুখের দিকে তাকিয়ে জানোয়ারের সাথে সংসার করে। তার অনেক আগেই তুই নিজের ঘরে ফিরে এসেছিস। অনেক কিছুই আগে শুনতাম, এখনো শুনি, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, এরকম অনেক কিছুই, কিন্তু আমি মেয়ে হয়ে জোর গলায় বলছি, কোনো কিছুই মানিয়ে নিতে হয় না। কারণ একটা মেয়ে যখন অন্য বাড়িতে যাবে, তখন সে সম্পূর্ণ অপরিচিত। অন্যরা তাকে মানিয়ে নেবে, অন্যের সুবিধা অসুবিধা দেখতে সে কেন সম্পূর্ণ অপরিচিত পরিবেশে প্রত্যেকটা মানুষকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর এটা কি আদৌ সম্ভব, প্রত্যেকের মন জুগিয়ে চলা? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আম্মুকে জড়িয়ে ধরলাম। প্রায় বছর দশেক পরে হঠাৎ রুদ্র চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। হ্যাঁ, রুদ্র হচ্ছে আমার স্বামী। আমি আবার বিয়ে করেছি। আমাদের 7 বছরের একটি বাচ্চা মেয়ে আছে, তার নাম রুহি। এই রাত্রি দেখো কি কাণ্ড, কি হয়েছে। এক গৃহবধূ শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে রাতের খাবারের সাথে সকলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে টুকরো টুকরো করে ফেলেছে। থামো তো, যত সব আজে বাজে খবর পড়ো তুমি। আরে শোনোই না, ঘটনাটা ঘটেছে বাড়িধারাতে। স্বামীর নাম হিমেল। মেয়ে অবশ্য সবকিছু স্বীকার করেছে। দিনের পর দিন মানসিক শারীরিক অত্যাচার সহ্য করতে করতে সে প্রায় মানসিক রোগী হয়ে গিয়েছিল। এর আগেও বেশ কয়েকবার সালিশ দরবার হয়েছে, কয়েকবার থানা পুলিশও হয়েছে, কিন্তু লাভ হয়নি কিছুই। পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, যেহেতু মেয়ে নিজেই সারেন্ডার করেছে এবং সে প্রায় উদ্ভ্রান্ত আচরণ করছে, তাই হয়তোবা আইন তার প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকাতে পারে।
আমি নিষ্পলক রুদ্রের দিকে তাকিয়ে থাকলাম। ও এসে আমাকে জড়িয়ে ধরলো। এতদিনে শয়তানটা কঠিন সাজা পেয়েছে। কি বললে বিড়বিড় করে? আমি মুখ তুলে বললাম, কিছু না, ভালোবাসি তোমাকে বলে রুদ্র আমার কপালে একটা চুমু এঁকে দিল। আপনারা এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটি একটি আপুর জীবনের গল্প। আসলে যদি জীবনসঙ্গী সঠিক না হয়, তাহলে পরিবারের মানুষ সাপোর্ট না দিলে একটা মেয়ের জন্য জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায়, অনেক বেশি কষ্টের হয়ে যায়। এই কারণে বিয়ের পরে উচিত বাবা মাকে অবশ্যই সন্তানকে সাপোর্ট করা। কারণ মেয়েদের শ্বশুরবাড়ি যদি ভালো না হয়, তখন জোর করে কখনো মানিয়ে নিয়ে চলা যায় না। কারণ যারা খারাপ তারা কখনোই ভালো হয় না, যারা খারাপ তারা সবসময় খারাপই থাকে, শুধুমাত্র তারা খোলস বদলায়, কিন্তু তাদের রূপ, তাদের আচার ব্যবহার কোনো কিছুই পাল্টায় না। তাই যদি নিজের উপরে কোনো অত্যাচার হতে দেখেন, নিজের উপরে যদি খারাপ কিছু হতে দেখেন, তাহলে অবশ্যই প্রতিবাদ করা উচিত। সবকিছু মেনে নেওয়া মানে জীবনে সুখে থাকা না। শুধু মেনে নেওয়া যায় তখনই যখন জিনিসটা আপনার কাছে সহ্য পর্যায় পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন আপনাকে অপমান করা হচ্ছে, আপনাকে খারাপ কথা বলা হচ্ছে, আপনার পরিবারের সবাইকে ছোট করা হচ্ছে, আর যাই হোক, সেই জায়গায় আপনি কখনো সুখে থাকতে পারবেন না। এই কারণে নিজের সুখের কথা নিজেকেই চিন্তা করে সবসময় স্টেপ নেওয়া উচিত।